শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ৮টা থেকে ওই এলাকার পুরো নিয়ন্ত্রণ নেবে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ খবর নিতে যান ডিএমপি কমিশনার। তিনি জানান ২১শে ফেব্রুয়ারিতে ফুল দেয়া নিয়ে বড় ধরনের হামলার কোনো আশঙ্কা নেই। রাত ১২টা ৪০ মিনিটের পর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার, খোলা থাকবে পলাশী গেট। তুলির আঁচড়ে মূর্ত হচ্ছে মনের অনুভূতি, প্রস্তুত হচ্ছে স্মৃতির মিনারের চত্বর, যেই মিনার বাঙালির মাতৃভাষার দাবিতে বুকে রক্ত ঢেলে দেয়ার বীরত্বগাথা। পুরো পৃথিবীতে তাই ২১শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ঢল নামবে জনতার। পুরো আয়োজনকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। ভিভিআইপির পর রাত ১২টা ৪০ মিনিট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে শহীদ মিনার। এই জন্য আমি সকলকে আবার অনুরোধ করতেছি, ঢাকাবাসীকে অনুরোধ করতেছি, ওনারা যেন এই সময়টা একটু মেনে আসেন, তাহলে ওনাদেরও কষ্ট কম হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পতিত সরকারের লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। পতিত সরকারের যে দল আছে তারা তাদের দলে না হলেও বেনামে বা অন্য কোনোভাবে এখানে আসার চেষ্টা করেন কিনা বা কোনো রকমের পরিস্থিতি তৈরি হয় কিনা সেই জন্য তাদের বাড়তি নজরদারি থাকবে। রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে ফুল দেয়া শুরু হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অতীতের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ এখন শক্তিশালী। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দিতে প্রস্তুত তরুণরাও। সকালে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল টিম এবং অভ্রের দলকে এই পদক প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সব সম্পদের উপর প্রত্যেকের সম অধিকার নিশ্চিত হয় এমন সভ্যতা গড়ে তুলতে হবে। দেশের জন্য অবদান রেখেছেন যারা, তাদের দেয়া হয়েছে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি ২১শে পদক। এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সেই সম্মাননায় ভূষিত করা হলো ১৮ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতা, গবেষণা, প্রযুক্তি ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই স্বীকৃতি প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্যে পদকপ্রাপ্তরা সামনে দেশের জন্য আরও উদার চিত্তে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। ২১শে পদক প্রদান শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এবছরের ২১শে পদক প্রদানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শন প্রকাশ করার চেষ্টা করেছে। আমরা ২১শে পদক ২০২৫ প্রদানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক এবং সাংস্কৃতিক দর্শন প্রকাশ করতে চেয়েছি। এবারে ২১শে পদকের আপনারা প্রশংসা করেছেন, আমরা বিনীতভাবে এটা গ্রহণ করছি, কিন্তু আমরা মনে করি আমাদের প্রশংসা করার কোনো প্রয়োজন পড়তো না যদি সঠিক মানুষকে সবসময় পুরস্কৃত করা হতো। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২১শে পদকপ্রাপ্তদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিতে তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তিনি বলেন, এমন এক সভ্যতা গড়ে তুলতে হবে যার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়।
পরিবেশে মানুষের জীবনযাত্রা যাতে বিরূপ প্রভাব ফেলতে না পারে সেই লক্ষ্যে সভ্যতার বিকাশেও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। এবং তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত বাংলাদেশ ও ভারত। সম্প্রতি ওমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশে ফিরে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এই দফায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ওমানের রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং সেসব উত্তরণের ব্যাপারে কথা বলেন তারা। জানান, ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হয়েছে দুপক্ষই। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। ধারণা করা হচ্ছিল সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটবে কিছুটা, তা হয়নি। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে বরং সীমান্ত হত্যা সহ নানা ইস্যুতে উত্তেজনা বেড়েছে অনেকটাই। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তৌহিদ হোসেন। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave. দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে থাকছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিলেও এখনও জবাব পায়নি বাংলাদেশ। এ অবস্থায় জয়শঙ্করের সাথে বৈঠকে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই, তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে কিছু করার নেই বলেও মনে করেন তৌহিদ হোসেন। এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তাড়াতাড়ি ভোট হলে একটা সরকার আসবে যাদের পেছনে জনগণ থাকবে। আজকের সরকারে যত বড় বড় লোক থাকুক, তাদের পেছনে জনগণ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লাকসামে সমাবেশে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই অগ্রাধিকার দিতে হবে। দ্রুত ভোটের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিদেশে বসে কিছু লোক দেশ ধ্বংস ও নৈরাজ্য সৃষ্টিতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তারা চায় না সরকার সফল হোক। বিএনপি মহাসচিব বলেন, মানুষ সংস্কার বোঝে না, তারা চায় 2 বেলা খাবারের নিশ্চয়তা। সেজন্য তারেক রহমান 31 দফাতেই সমাধান। ঐক্য যেন বিনষ্ট না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, 24-এর মতো 71-কে নিয়ে কটাক্ষ করলে কেউ মেনে নেবে না। ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসবে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন দিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে ভোট দিন। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে 2 সন্ত্রাসীর মরদেহ পাওয়া গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে। বলা হয়, বৃহস্পতিবার রাত 12:30টার দিকে চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় অভিযান চালায় যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করা হয় 5 জনকে। ঘটনা বৃহস্পতিবার রাত 12:30টার দিকের। চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবর পায় যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে লাউতলা এলাকার একটি গলির দুপাশ ঘেরাও করা হলে টিনশেড বাড়ির ছাদে উঠে গুলি চালায় সন্ত্রাসীরা।
আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় যৌথ বাহিনী। অস্ত্রসহ আটক হন 5 জন। পরে তল্লাশিতে মরদেহ পাওয়া যায় 2 জনের। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 4 রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধারের কথা জানায় পুলিশ। ফায়ার থেমে গেলে আমরা 9 নম্বর বাসায় ঢুকে পড়ি। তাতে 5 জনকে বাসার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটক করি। তাদেরকে সহকারে আমরা বাসার ছাদে উঠি। ছাদে ওঠার পর আমরা 2টো বডি দেখতে পাই রক্তাক্ত অবস্থায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, সন্ত্রাসীদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিল যৌথ বাহিনী, কিন্তু তারা তাতে সায় না দিয়ে বাহিনীর সদস্যদের উপর গুলি চালায়। তোমরা অস্ত্র ফালাও, অস্ত্র ফালিয়ে দাও, হ্যাঁ তোমরা সিলিন্ডার করো। তো এরা সিলিন্ডার করে নেই, হ্যাঁ না করাতে সেনাবাহিনী মনে করেন, সেনাবাহিনীর উপরে মনে করেন আক্রমণ করার পরে সেনাবাহিনী আবার করে করছে। সেনাবাহিনী চেষ্টা করছে অনেক তাদেরকে নিরাপত্তা করার জন্য, তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করছে। ভয়ে আমরা দরজা খোলার মতন কোনো আমাকে অবস্থান ছিল না। অনেক হয়েছে, আওয়াজ হয়েছে, সবাইরে ঘরের ভিতরে রাখছে, অনেক গোলাগুলি হয়েছে, সবাইরে ঘরের ভিতরে আমরা বন্দী ছিলাম। ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে মোহাম্মদপুর এলাকা। কয়েক দফা অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। স্থানীয়রা চান তাদের বসবাসের এলাকায় বজায় থাকুক শান্তি শৃঙ্খলা। যে অবস্থা করছে এখন বোঝা যাবে যে আতঙ্ক কমছে কিনা, কারণ 2 জন মারলে তো হয় না, অনেক লোক আছে না। আমি এরম আর কখনো দেখিনি। ভালো মানুষ যায়, একটা কোপ দিয়ে মোবাইলটা লইয়া যায়, মানি ব্যাগটা নিয়ে যায়। পুলিশি টহল বাড়ানো সহ পুলিশকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান এলাকাবাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান ও অর্থনীতিবিদ বারাকাত সহ 23 জনের নামে দুদকের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, 2 কন্যা সহ সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করা দরকার, আইনে যা আছে সেই কাজগুলো বাংলাদেশ ব্যাংকে করতে হবে। দায়িত্বে থেকে বলেছেন দুর্নীতি বিরোধী নানা কথা, শুনিয়েছেন অর্থনীতি ও উন্নয়নের নানা বুলি, অন্যের দুর্নীতি নিয়েও ছিলেন নানা মাধ্যমে সরব। নিজেকে সবসময় কৃষকের ছেলে হিসাবে পরিচয় দেওয়া সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাতের বিরুদ্ধে এবার দুর্নীতি মামলা করল দুদক। সাথে আসামি আরও 21 জন। মামলার এজাহারে বলা হয়েছে, এনএন ট্যাক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণেই তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে 11 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেছে কমিশন। 11,34,50,000 টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া পাবনা 5 আসনের সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2009 সালে পিলখানার ঘটনা উদ্ঘাটনে এ পর্যন্ত 37 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। দুপুরে বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ BCSIR সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কমিশন প্রধান জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। বিদেশে যারা পালিয়ে গেছে চিঠি দেওয়া হয়েছে তাদের ফেরাতে। এছাড়া বিদেশি অনেক দূতাবাসের কাছেও তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কমিশন প্রধান জানান, 24 ডিসেম্বর 2024 থেকে কাজ শুরু করেছে কমিশন। 90 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের সাক্ষ্য গ্রহণ সহজ হলেও বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে। জানানো হয়, কমিশনের ওয়েবসাইটে যে কেউ তথ্য দিতে পারবেন। এ পর্যন্ত সর্বমোট 37 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে বলছি না, আমরা নিষেধাজ্ঞা দিয়েছি যাদেরকে আমাদের প্রয়োজন। বিদেশে যারা পালিয়ে গেছে
তাদের আমাদের দরকার। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই এবং কোন দেশে সে আছে। অভ্যন্তরীণ বিষয়টা নিশ্চিত হতে পারি যে আমরা এতদিনের মধ্যে করতে পারবো, কিন্তু বিদেশে যারা পালিয়ে আছেন, লুকিয়ে আছেন, তাদের বিষয়টা সময় সাপেক্ষ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট। আরোহীদের গন্তব্যে পৌঁছে দিতে ঢাকা থেকে নাগপুর গেছে বিকল্প বিমান। বৃহস্পতিবার দিবাগত রাত 12টা নাগাদ নাগপুরে অবতরণ করে বিমানটি। বিমান সদর দফতর জানিয়েছে, এক যাত্রীর হ্যান্ড লাগেজে শনাক্ত হয়েছে পাওয়ার ব্যাংক। এরপরই নাগপুরে অবতরণ ঘটানো হয় ফ্লাইটটির। চলে ভেতরে তল্লাশি। পরে বিমান বাংলাদেশে কর্তৃপক্ষকে জানানো হলে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পাঠানো হয় বিকল্প বিমান। এদিকে ঘটনায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্যাসেঞ্জার হচ্ছে গিয়ে ওই ইনফরমেশন হাইড করে মনে হয় পাওয়ার ব্যাংক নিছে লাগেজের ভিতরে, যেটা নেয়ার কথা না। ওটা নেয়ার পরে যখন ফ্লাই করছে তখন ওই ইন্ডিকেটরে এটা হয়েছে, সিগন্যাল আসছে। তারপরে জরুরি অবতরণ করছে, করে ওই লাগেজ বের করছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত প্রতিপাদ্যে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজধানী ঢাকায় শনিবার থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী জাকাত ফেয়ার 2025। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে জাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। জাকাত ফেয়ার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানায়, জাকাত একটি সামাজিক আন্দোলন, বৈষম্য দূর করে একটি মর্যাদাপূর্ণ সমাজ গঠন করতে সাহায্য করে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে 22 ও 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ত্রয়োদশ জাকাত ফেয়ার। আমরা মানুষের কাছে জাকাত এবং ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স অর্থাৎ জাকাত, সাদাকা, ওয়াকফ, কর্জে হাসানা ইত্যাদি সব বিষয়টাই এই দারিদ্র বিমোচনে কীভাবে কাজে লাগানো যায়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, সেটাই আমরা মানুষের সামনে, জাতির সামনে তুলে ধরতে চাই। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। বৃহস্পতিবার খান ইউনিসে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। ফেরত দেওয়া হয়েছে সিরি বিবাস ও তার 2 শিশু সন্তানের মরদেহ। এসব মরদেহ রেড ক্রসের গাড়িতে নেওয়া হয়েছে ইসরায়েলে। 2023 সালের 7 অক্টোবর 2 সন্তান সহ ইয়ারদেন ও সিরি বিবাসকে জিম্মি করেছিল হামাস। 1 মাস পর হামাস জানায়, ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে মা ও 2 সন্তানের। তবে তেল আবিব এই মৃত্যুর তথ্য কখনোই নিশ্চিত করেনি। এর আগে চুক্তি আওতায় মুক্তি পান ইয়ারদেন। শনিবার 6 জীবিত জিম্মিকে ফেরত দেবে হামাস। বিনিময়ে কত ফিলিস্তিনি মুক্তি পাবে সেটি নিশ্চিত করেনি ইসরায়েল। নানা জল্পনা কল্পনা শেষে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজনীতিক রেখা গুপ্ত। স্থানীয় সময় দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি ও ক্ষমতাসীনদের জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর ভিকে সাক্সেনা। বিজেপির 4র্থ মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লির দায়িত্ব নিলেন রেখা। পাশাপাশি দিল্লির 4র্থ নারী মুখ্যমন্ত্রীও তিনি। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নেন। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয় 8 ফেব্রুয়ারি। ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারিয়ে 27 বছর পর মসনদে ফেরে বিজেপি। বুধবার রাতে রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করে বিজেপি। কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসির পদত্যাগ সহ 6 দফা দাবিতে অব্যাহত আছে আন্দোলন। উপাচার্য বলছেন, যৌক্তিক দাবিগুলো মানা হয়েছে, করা হয়েছে মামলাও। এদিকে সংঘর্ষের ঘটনায় চলছে তদন্ত। 6 দফা দাবিতে বৃহস্পতিবার 3য় দিনের মতো আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। অনুষ্ঠিত হয় সমাবেশ। ছাত্র রাজনীতি ও কুয়েট প্রশাসনকে দেখানো হয় লাল কার্ড। আন্দোলনকারীরা জানান, রাজনীতি মুক্ত ক্যাম্পাস, ভিসি, প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে অনড় তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি।
6টি দাবি ছিল, সেগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো। তারা এই আদায়গুলো দাবি করতে পারেনি। এর পরবর্তী কর্মসূচি স্বরূপ আমরা আজকে রেড কার্ড প্রদর্শন করতেছি তাদের। কুয়েটের স্টুডেন্ট এবং টিচার পার্টি সারা জীবনের মতো নির্মূল করা, এবং কুয়েটে কোনো রকম দালালি চাঁদাবাজি চলবে না। ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তে সবার সহযোগিতা চেয়েছেন কমিটির সদস্যরা। যথেষ্ট তথ্যপত্র আমাদের হাতে এসছে, কিন্তু বিল্ডিংগুলো সব তালাবদ্ধ থাকার ফলে আমরা আমাদের আসলে যে তথ্যপত্র ক্রস ভ্যালিডেশন করার দরকার, ক্রস চেক করার দরকার, সেগুলো আমরা পাচ্ছি না এবং কিছু সাক্ষাৎকার গ্রহণ করতে হবে আমাদের। উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। অজ্ঞাতদের আসামি করে হয়েছে মামলাও। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি। তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের ভিসি, প্রভিসি, ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিকমতো রুল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখব। গেল মঙ্গলবার ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এজন্য ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরকে দায়ী করেছে। এরপর থেকেই বন্ধ রয়েছে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কুয়েটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে ছাত্রদলের অভিযোগ হাস্যকর, এমন মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। খুলনায় এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি। জাহিদুল ইসলাম দাবি করেন, ছাত্র শিবির সংঘাতের রাজনীতিতে বিশ্বাসী নয়, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেন তারা। কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে, এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। ছাত্র দলের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন জাহিদুল ইসলাম। আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন করে, তাহলে এটা হাস্যকর একটা বিষয় ছাড়া কিছু না। আপনি যদি গত 6 মাসের আমাদের কর্মকাণ্ড ফলো করেন, 6 মাসে আমরা 5ই আগস্টের পরেই সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, গায়েবানা জানাজা, তাদের জন্য দোয়া অনুষ্ঠান, আহতদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে আমরা তাদের জন্য দোয়া অনুষ্ঠান, এই কার্যক্রমগুলো আমরা চালিয়েছি। জুলাই বিপ্লবের পর দেশে গুমের সংস্কৃতি ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ হয়েছে। ময়মনসিংহে এক কর্মশালায় একথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ময়মনসিংহে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও বিচার ব্যবস্থা নিয়ে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা মানেই গ্রেফতার নয়, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে তবেই গ্রেফতার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। ৩৬ জুলাই পরবর্তী সময়ে শহীদদের আদর্শ ধারণ করে আমরা বিনা বিচারে হত্যাকাণ্ডের সংস্কৃতিটা বন্ধ করার পথে হেঁটেছি। এটা আমাদের গর্বের জায়গা। এখনো আমরা মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি। নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই, এসব নির্বাচিত সরকারের কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনের পর যারা আসবেন তারাই সংস্কার করবেন, এখনই সংস্কারে হাত না দেয়াই ভালো। জিএম কাদের বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই, সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে, সরকার বৈষম্য করছে বলেও অভিযোগ করেন জিএম কাদের। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, অভিযোগ করলেই কেউ দোষী হয় না, সব দলকেই জনগণের সামনে রাজনীতি করতে দেওয়া উচিত। তিনি বলেন, পরিস্থিতির উপর নির্ভর করবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। আপনারা কোনো সংস্কার করেন, আমরা মনে করি এটা সঠিক হবে না, জনগণ এটা দেয়নি, এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না। কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই রোমানিয়ায় সামরিক মহড়া চালিয়েছে সামরিক জোট নেটো। বহুজাতিক এই যুদ্ধ প্রশিক্ষণে অংশ নেয় ব্রিটেন, ফ্রান্স সহ নেটো জোটের বেশ কয়েকটি সদস্য দেশের সামরিক বাহিনী। প্রায় 10,000 সেনা সদস্য অংশ নেন এতে। হেলিকপ্টার, গানশিপ, ট্যাঙ্ক, সাঁজোয়া যান সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র অংশ নেয় এই যুদ্ধ প্রশিক্ষণে। এ সময় বিভিন্ন অভিযানের মহড়া দেন স্পেশাল ফোর্সের সদস্যরা। মিত্রদেশ এবং নেটো জোটভুক্ত কোনো সদস্য আক্রান্ত হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার প্রশিক্ষণ হিসেবেই এই মহড়া বলে জানানো হয়।
গত 3টি অবৈধ নির্বাচনের পর আবারও প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। বিকেলে নারায়ণগঞ্জ শহরের চুনকা মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক সমাবেশে তিনি একথা বলেন। জানান, ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে, আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, তাই একটি গণপরিষদ নির্বাচন এখন মানুষের দাবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সহ আরও অনেকে। 3টি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না, একটি তথাকথিত নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে। শব্দ দূষণ রোধে সরকার ঘোষিত নীরব এলাকায় সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। দুপুরে সচিবালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 26 ফেব্রুয়ারি পর্যন্ত সরকার ঘোষিত নীরব এলাকায় অভিযান চালানো হবে। এর মধ্যে সচিবালয় ও আগারগাঁও এলাকায় জনসচেতনতামূলক এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সচিবালয় ও আগারগাঁও এলাকাকে অনেকদিন আগে নীরব ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুসারে নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ থাকলেও সরকার জনসচেতনতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া গ্রাম থেকে 7টি বোমা সদৃশ বস্তুর সন্ধান মিলেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। পুলিশ জানায়, গতরাতে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশু মেম্বারের বাড়ির কাছে একটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালায় দর্শনা থানা পুলিশ। এ সময় একটি কালো ও একটি লাল টেপ দিয়ে মোড়ানো আরও 2টি বোমার সন্ধান পায় তারা। পরে স্থানটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া গ্রামে 4টি বোমা সদৃশ বস্তুর খোঁজ পাওয়া যায়। সেখানে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ ও সেনা সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনুষ্ঠিত হলো নিম্ন খরচে জলবায়ু সহনশীল আবাসন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুয়ার কমিউনিটিজ প্রকল্পের আওতায় এই কর্মশালায় নীতি নির্ধারক, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, উন্নয়ন সহযোগী এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ বলেন, শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল আবাসন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বলেন, মানুষের তৈরি দুর্যোগ অথবা প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় বিশেষ পরিকল্পিত আবাসন ব্যবস্থা প্রয়োজন। সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী আবাসন সমাধান নিশ্চিত করার উপর জোর দেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্বপ্রথম টেকসই ভবিষ্যৎ গঠনের প্রতিযোগিতা সাস্টেইনোভেট 1.0 এর ফাইনাল পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্ট এবং আর্টস অ্যান্ড ইউথ এনভায়রনমেন্টাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 3 দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম পর্বে দেশের 64টি জেলা থেকে 100টি দল অংশ নেয়, যেখানে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার টেকসই সমাধান উপস্থাপন করে। যাচাই বাছাই শেষে 35টি দলকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত এই দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের এম.এ. লতিফ অডিটোরিয়ামে 13 সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের সামনে তাদের ধারণা উপস্থাপন করে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সুইট নেশন ব্র্যান্ডের 7ম ব্রাঞ্চ। রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে নতুন এই শোরুমের উদ্বোধন করা হয়। নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইট নেশনের প্রধান উদ্যোক্তা ফখরুল ইসলাম রাহাত সহ আরও অনেকে। সুইট নেশনের উদ্যোক্তারা জানান, স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের খামারের দুধ দিয়ে তৈরি করা মিষ্টি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। বর্তমানে সুইট নেশন ঢাকায় 4টি এবং নারায়ণগঞ্জে 3টি শাখা পরিচালনা করছে বলেও জানান তারা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ভবিষ্যতে আরও আউটলেট চালুর পরিকল্পনার কথাও জানান উদ্যোক্তারা। মানিকগঞ্জের সিংগাইরে সামাজিক অপরাধ
বিরোধী এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ফোর্ডনগর শিল্প এলাকায় এই মত বিনিময় সভার আয়োজন করে ফোর্ডনগর ডেভেলপমেন্ট সোসাইটি ও সিঙ্গার থানা পুলিশ। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদক সহ সামাজিক অপরাধ নির্মূল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সমাজের সচেতন মানুষের সহযোগিতা প্রয়োজন। পরে ফোর্ডনগর অপরাধ বিরোধী নাগরিক কমিটি নামে একটি সংগঠন করা হয়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।